সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা রাসায়নিক বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, যেটাকে বলা হয় সমযোজী বন্ধন ঘটন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটিতে যেমন কাজে লাগে, পরবর্তীতে দ্বিতীয় পত্রের জৈব রসায়ন পড়তে গিয়েও এই কনসেপ্টটি প্রচুর কাজে লাগে। এবং কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট হচ্ছে রাসায়নিক বন্ধন। কাজেই এই রাসায়নিক বন্ধন তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এই রাসায়নিক বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এই দুইটি বিষয় তোমাদের সিলেবাসে ইন ডিটেল আছে, পাশাপাশি ধাতব বন্ধন সম্পর্কেও আছে। তো আমরা প্রথমে সমযোজী বন্ধন কিভাবে ঘটিত হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সমযোজী বন্ধন ঘটনের সময় আমরা জানি যে দুইটি পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ প্রথম পরমাণুটি তার যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন এবং দ্বিতীয় পরমাণুটি তার যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন দুজনে শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন ঘটিত হয়। এখন এক্ষেত্রে আমরা এখানে তিনটি উদাহরণ দেখতে পাচ্ছি। দেখো, একটি হাইড্রোজেন পরমাণু আরেকটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে H2 অণু গঠন করছে। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন পরমাণু দুইটির নিউক্লিয়াসকে এখানে কালো ডট চিহ্ন দিয়ে ছোট করে দেখানো হচ্ছে, এবং তার পরে যে বৃত্তাকার বড় অংশটি, সেটি দ্বারা তার প্রথম ইলেকট্রনটি বা একমাত্র ইলেকট্রনটি যে অঞ্চলে ঘুরপাক খায় সেই 1s অরবিটালকে বোঝানো হচ্ছে। প্রথমে এই হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে অন্য একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন মুখোমুখি অধিক্রমণ করছে। দেখো, অধিক্রমণের পর এটি একটি কমন অংশ তৈরি হয়েছে। এই যে এই জায়গাটা হচ্ছে কমন অংশ, এই কমন অংশের মধ্যে ইলেকট্রন শেয়ার হচ্ছে। এভাবে H2 অণু ঘটিত হয়। খেয়াল রাখতে হবে, এই যে কমন অংশে দুইটি পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন শেয়ার হচ্ছে, এটিকে বলা হয় ওভারল্যাপিং। এটাকে বলা হয় ওভারল্যাপিং, বাংলায় যেটাকে বলা হচ্ছে অধিক্রমণ। তার মানে আমার এইখানে আমি যদি একটু বড় করে দেখাই, যেমন এই যে কমন যে অংশটি, কমন অংশ বলতে বোঝানো হচ্ছে এই যে এই জায়গাটি, এই কমন অংশটি, এটি হচ্ছে অধিক্রমণ। এই অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন ঘটিত হয়। এখন আরেকটু কঠিন যদি একটা উদাহরণ আমরা দেখি, যেমন হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের সমযোজী বন্ধন। এক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের 1s ইলেকট্রনটি গোলাকার, আর ফ্লোরিনের আমরা জানি যে ফ্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস আছে তার ক্ষেত্রে যোজ্যতা স্তরে 2px2, 2py2 এবং 2pz1 এরকম একটি ইলেকট্রন বিন্যাস আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দেখতে পাই। এখন ফ্লোরিনের এই যে 2pz1 যেটা আছে, এই 2pz1 এর একটি ইলেকট্রন হাইড্রোজেনের 1s1 ইলেকট্রনের সাথে 1 + 1 = 2 এই রুলস অনুযায়ী HF সমযোজী বন্ধন গঠন করে। এক্ষেত্রে দেখো, ফ্লোরিনের এই যে পিজেড অরবিটালটি, যেটি ডাম্বেলের মতো, যেটি আমরা সবাই জানি,
এই ডাম্বেলের সাথে হাইড্রোজেনের গোলাকার অরবিটালের মধ্যে মুখোমুখি অধিক্রমণ হচ্ছে। এই অধিক্রমণে আমার এই অংশটির সাথে এই অংশের একটা ম্যাচিং হচ্ছে। ম্যাচিং হওয়ার পর দেখো এই যে কমন অংশটি এই জায়গায় বিস্তৃত হচ্ছে, এই যে এই জায়গাটি ওভারল্যাপিংয়ের জায়গা। এভাবে আমরা ওভারল্যাপিংয়ের মাধ্যমে হাইড্রোজেন ফ্লোরাইড পেতে পারি। এবার আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, দুইটি ফ্লোরিন পরমাণু, তাহলে দুইটি ফ্লোরিন পরমাণুরই যোজ্যতা স্তরে 2pZ1 2pZ1 এরকম সিঙ্গেল ইলেকট্রন আছে। এই সিঙ্গেল ইলেকট্রনগুলো তাদের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আমার বন্ধন তৈরি করতে পারে। এক্ষেত্রে দেখো এই এফের এই লোবটি এবং পার্শ্ববর্তী এই এফের এই লোবটি তাদের মধ্যে এই যে এখানে অধিক্রমণ হয়েছে, এই অধিক্রমণের মাধ্যমে F2 সমযোজী বন্ধন ঘটিত হয়। এক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয়, দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণে এখানে F এর বাহিরে দ্বিতীয় উদাহরণে দেখো 6টি ডট চিহ্ন দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করো, নিচে 2টি, উপরে 2টি এবং ডান পাশে 2টি। কারণ ফ্লোরিনের যোজ্যতা স্তরের ইলেকট্রন ছিল 2s2 2px2 2py2 এবং 2pz1। শিক্ষার্থীরা, এক্ষেত্রে মূল যে বিষয়টি, ফ্লোরিন তার 2pz1 এই ইলেকট্রনটিকে দ্বারা অতিক্রমণ করেছিল, কিন্তু এই 2s2 2px2 2py2 এই 6টি বা 3 জোড়া ইলেকট্রন তার যোজ্যতা স্তরে ছিল, বাট এখানে অধিক্রমণ করে নাই। তাই আমরা এখানে এই 6টি ইলেকট্রন এখানে দেখিয়েছি। একইভাবে যখন F2 ঘটিত হয়, তখনও আমার বাম পাশের এবং ডান পাশের দুইটা ফ্লোরিনের মধ্যেই 6টা করে ইলেকট্রন অতিরিক্ত থেকে যায়। এভাবে আমরা সংকরীকরণের এভাবে আমরা মুখোমুখি অধিক্রমণের পর পরমাণুগুলোর যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থেকে যায় তাকে দেখাতে পারি। এখন এই যে সরাসরি যে অধিক্রমণটি আমরা এখানে দেখতে পেলাম 3টি অণুতে, H2, HF এবং F2-তে, এদের ক্ষেত্রে যখন সরাসরি বন্ধনটি হচ্ছে, যেমন HH, HF কিংবা FF, এই যে সরাসরি এখানে বন্ধনটি হচ্ছে, এই বন্ধনটিকে বিজ্ঞানীরা বলছেন সিগমা বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধনের ক্ষেত্রে যখন সরাসরি দুটি পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালের ওভারল্যাপিং হয় বা অধিক্রমণ হয়, তখন যে বন্ধন ঘটিত হয় তাকে সিগমা বন্ধন বলা হয়, এবং এটি একটি শক্তিশালী বন্ধন, যে বন্ধনের মাধ্যমে সমযোজী অণু ঘটিত হতে পারে। এখন আমরা আরেকটি বিষয় দেখি এই সংক্রান্ত, যেমন হাইড্রোজেনের দুইটা পরমাণু যখন বিচ্ছিন্নভাবে থাকে, যেমন এটি একটি হাইড্রোজেনের পরমাণু, এখানে একটি হাইড্রোজেনের পরমাণু, নো ওভারল্যাপ, কোনো ওভারল্যাপ হয়নি, তখন কোনো অ্যাট্রাকশনও এখানে থাকে না। এখানে দেখো, এখানে কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি। আমরা এখানে যদি একটি গ্রাফের মতো অঙ্কন করি, এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, অর্থাৎ দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে রাখি, এবং ওয়াই অক্ষ বরাবর যদি পটেনশিয়াল এনার্জি রাখি বা আভ্যন্তরীণ শক্তিকে রাখি, যেটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে আর নিচের দিকে হ্রাস পাচ্ছে, আমরা যদি এইভাবে রাখি, তখন এই H2 ঘটনের সময় কি কি ঘটনা ঘটে সেই বিষয়টিকে আমরা ব্যাখ্যা দিতে পারি। এক্ষেত্রে হাইড্রোজেনের পরমাণু দুইটি যখন কাছাকাছি আসতে থাকে এবং হালকা ওভারল্যাপিং হয়, সাম ওভারল্যাপ, এখানে যদি
কিছু ওভারল্যাপ আমরা দেখতে পাই, যেটাকে আমরা এখানে বলছি সাম ওভারল্যাপ। এই যে দেখো এই জায়গায় কিছু ওভারল্যাপ যখন হয় তখন এখানে তার শক্তি কিছুটা ডিক্রিজ হয় বা কমে যায়। দেখো এই গ্রাফটি আস্তে আস্তে নিচের দিকে নামছে, নিচের দিকে কিন্তু ঋণাত্মক ভ্যালু, এটা 0, এখানে ঋণাত্মক ভ্যালু। তোমরা নিশ্চয়ই জানো যে স্ট্যাবিলিটি বা স্থায়িত্বের সাথে আভ্যন্তরীণ শক্তি ব্যস্তানুপাতিক। তার মানে যেহেতু গ্রাফটা নিচের দিকে নামছে, তার মানে আভ্যন্তরীণ শক্তি কমছে। আভ্যন্তরীণ শক্তি কমার মানে হচ্ছে স্থিতিশীলতা বাড়ছে। কার স্থিতিশীলতা? H2 ঘটনের স্থিতিশীলতা। এদের ওভারল্যাপিং যখন আরও বেশি হয়, এখানের চেয়ে এখানে যখন আরও বেশি ওভারল্যাপিং হচ্ছে, এই পজিশনে এসে তার শক্তি সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। তার মানে এখানে তার স্থিতিশীলতা সবচেয়ে বেশি। এখন যদি তাদের ওভারল্যাপিংটা আরও বেশি হয়, দেখো এইখানের ওভারল্যাপিং এর চেয়ে এই জায়গার ওভারল্যাপিংটা বেশি। এখানে যে ভিতরে হালকা কমলা কালারের যে শেডটা, তার চেয়ে এই ভিতরের কমলা কালারের শেডটা এখানে বেশি। তার মানে বেশি ওভারল্যাপিং। বেশি ওভারল্যাপিং হলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এক্ষেত্রে এটি হচ্ছে তার ম্যাক্সিমাম ওভারল্যাপিং। এই পয়েন্টে তার সবচেয়ে বেশি শক্তি রিলিজ হয়। তারপরে আরও বেশি ওভারল্যাপিং করতে গেলে যে শক্তি বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ শক্তি বৃদ্ধির মাধ্যমে তার স্ট্যাবিলিটি কমে যায়। এই স্লাইডটি থেকে আমরা যে জিনিসটি বুঝলাম যে দুটি পরমাণু যোজতা স্তরের ইলেকট্রন পরস্পরের নিকটে আসতে থাকে, আসতে আসতে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত তাদের ম্যাক্সিমাম অ্যাট্রাকশন কাজ করে। সেই ম্যাক্সিমাম অ্যাট্রাকশন যেই পর্যন্ত কাজ করে সেটাই তার ওভারল্যাপিং। তার চেয়ে বেশি ওভারল্যাপিং হবে না। অর্থাৎ দুটি পরমাণু পুরোপুরি নিজেদের মধ্যে মিলে যাবে না। যেমন এই যে এভাবে পুরোপুরি বা অনেকটা জায়গা জুড়ে তাদের ওভারল্যাপিং হবে না। তাহলে এখান থেকে এই তথ্যটি আমরা জানতে পারলাম। এবার আমরা আরেকটি নতুন তথ্য জানতে চাই, সেটি হচ্ছে হাইব্রিডাইজেশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে সংকরীকরণ। সংকরীকরণ বা সংকরণ। সংকরণ ইংরেজিটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন এই জিনিসটি হয়ে থাকে পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে। আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করি সংকরণ কেন হয়, এর প্রয়োজনীয়তাটা কোথায়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে বেরিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। এখানে তার যোজ্যতা স্তরে 2টি ইলেকট্রন আছে। তাহলে 2টি ইলেকট্রন 2s2-তে এভাবে বিন্যস্ত থাকবে। এখন বেরিলিয়াম যদি BeF2 গঠন করতে চায়, BeF2, তাহলে সে কিভাবে BeF2 গঠন করে? এটি একটি প্রশ্ন। প্রশ্নটির কারণ হচ্ছে আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি দেখতে এরকম 1s2 2s2 2px2 2py2 2pz1। তাহলে বেরিলিয়াম ফ্লোরাইড যদি গঠিত হতে হয়, আমরা জানি যে যে কোনো সমযোজী বন্ধনে 2-এর নিয়ম ফলো করে। অর্থাৎ এক্ষেত্রে বেরিলিয়াম আর ফ্লোরিনের মধ্যে এই যে এই জায়গায় যে বন্ধনটি হবে, সেখানে টোটাল 2টি ইলেকট্রন থাকবে, এখানেও টোটাল 2টি ইলেকট্রন থাকবে। কিন্তু বেরিলিয়ামের বাইরে যখন 2s2-তে 2টি ইলেকট্রন থাকে, এই 2টি ইলেকট্রন ফ্লোরিনের যোজ্যতা স্তরের যে কোনো অরবিটালের সাথে যুক্ত হলে যোগফলটি 2-এর বেশি হয়ে যায়। কেমন? দেখো, আমি এই 2-এর সাথে যদি এই 2s2-কে অ্যাড করতে চাই, তাহলে
জিনিসটি দাঁড়ায় 2 + 2 = 4। এটার সাথে করলেও সেম, 2p এর সাথে করলেও সেম। 2p এর সাথে বেরিলিয়ামের যোজ্যতা স্তরকে যোগ করতে চাইলে সেটি হয়ে যায় 2 + 1 = 3। তার মানে আমরা যেভাবেই করতে চাই বেরিলিয়াম ফ্লোরাইড গঠন করার কথা না। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখি। বোরনের ক্ষেত্রে আমরা Bf3 এই ধরনের যৌগ দেখতে পাই। এখন বোরনের যে যোজ্যতা স্তরটা, এটি হচ্ছে তার যোজ্যতা স্তর। দেখো এখানে 2s তে 2টা ইলেকট্রন আছে এবং 2p তে একটি ইলেকট্রন আছে। এখন এই বোরন ফ্লোরিনের সাথে কিভাবে কানেক্টেড হবে? যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে, এই সিঙ্গেল ইলেকট্রনের সাথে এই সিঙ্গেল ইলেকট্রন মিলে একটি বোরন ফ্লোরিন বন্ধন হতে পারে। পরবর্তীতে বোরনের এখানে আর কোনো সিঙ্গেল বা অযুগ্ম ইলেকট্রন নেই। তাহলে এই ক্ষেত্রে বোরন ফ্লোরিনের যোজ্যতা স্তরের কোনো অরবিটালের সাথে যুক্ত হওয়ার কথা না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে Bf সর্বোচ্চ এই ধরনের যৌগ হতে পারে, তার চেয়ে বড় যৌগ হওয়া সম্ভব না। তার মানে আমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। আমরা সমযোজী বন্ধনের যে বেসিক কনসেপ্ট জানি, যে সমযোজী বন্ধনে দুইটি পরমাণুর একটি করে ইলেকট্রন শেয়ারিং হয়, সেই কনসেপ্ট অনুযায়ী Bf3 কিংবা Bef2 এর ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। আবার আমরা যদি CF4 এর দিকে তাকাই, তাহলে কার্বনের যোজ্যতা স্তরে 2s2, 2px1 এবং 2py1 এই ধরনের ইলেকট্রন বিন্যাস থাকে। এক্ষেত্রে কার্বন তার সিঙ্গেল 2টা ইলেকট্রনের সাথে 2টা ফ্লোরিন সংযুক্ত হতে পারে। যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে কার্বনের CF2 গঠন করার কথা, কিন্তু কার্বন CF4 গঠন করতে পারে। তার মানে আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগছে যে আমরা আমাদের নর্মাল কনসেপ্ট অনুযায়ী যা দেখতে পাচ্ছি, সেই কনসেপ্টে এই যে এই যৌগগুলো Bf2, Bf3 কিংবা CF4 গঠনকে আমরা ব্যাখ্যা দিতে পারছি না। তাহলে কি এমন ঘটনা ঘটছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটি টেকনিক আছে কিংবা নতুন কোনো একটি উপায় আছে, যে উপায়টির কারণে আমাদের এই ধরনের যৌগগুলো ঘটিত হচ্ছে। এই যে নতুন কোনো উপায় খুঁজে বের করা, দেখি আমরা সেটা করতে পারি কিনা। আমরা প্রথমটার উদাহরণে চলে যাই, বেরিলিয়ামের উদাহরণে চলে যাচ্ছি। দেখো বেরিলিয়ামের এটা হচ্ছে যোজ্যতা স্তর। এক্ষেত্রে বেরিলিয়ামের যোজ্যতা স্তরে দ্বিতীয় কক্ষপথ যেহেতু আছে, আমরা জানি দ্বিতীয় কক্ষপথের জন্য 2s এবং 2p উপশক্তি স্তর প্রযোজ্য। আর 2s এ বেরিলিয়ামে 2টি ইলেকট্রন আছে, কিন্তু 2p উপশক্তি স্তরটি একেবারেই ফাঁকা পড়ে আছে। তাহলে এই যে সে একেবারেই ফাঁকা পড়ে আছে, এইটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রমাণ করে ছাড়ব যে Bef2 গঠন সম্ভব। আর এই প্রমাণটি করার জন্য আমরা এখন এই যে বেরিলিয়ামের ফাঁকা 2p অরবিটাল আছে, এই অরবিটালটাকে কোনো না কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ইলেকট্রনকে শিফটিং করে এখানে নিয়ে আসি। তাহলে এখান থেকে যখন একটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসব, তখন এই বেরিলিয়ামকে কিছু বাহির থেকে হিট বা তাপের সাপ্লাই দিতে হবে। যখন তাকে এই তাপের সাপ্লাই দিব, তখন এখান থেকে এটা একটা ইলেকট্রন এখানে আসতে পারে। তাহলে এই বিষয়টাকে আমরা বলবো বেরিলিয়ামের উত্তেজিত অবস্থা। এটাকে নর্মাল ইলেকট্রন বিন্যাস থেকে আলাদা করার জন্য আমরা চাইলে এভাবে লিখতে পারি 1s2, 2s1, 2px1। তাহলে এটি হচ্ছে
বেরিলিয়ামের উত্তেজিত অবস্থা। এখন এই উত্তেজিত অবস্থাতে একটি ইলেকট্রন যদি এইখানে চলে আসে তাহলে আমার কি বেনিফিট? ওকে, আমার বেনিফিটটি দেখি, পরের স্লাইডে আমরা একটু দেখি, বেনিফিটটি খোঁজার চেষ্টা করি। দেখো, এই যে আমরা 2s থেকে একটি ইলেকট্রন 2p-তে নিয়ে আসলাম। এবার আমরা একটু রিমাইন্ড করিয়ে দিই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটিকে। 1s2, 2s2, 2px2, 2py2 and 2pz1। এটি হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন এইখানে দেখো, আমার এই যে ফ্লোরিনের যোজ্যতা স্তরের এখানে একটি সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, আবার বোরনেরও এখন দুইটি সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল যোজ্যতা স্তরে আছে। তাহলে এই সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট বোরনের অরবিটালগুলোতে এখানে একটা করে ফ্লোরিন আসতে পারে। তাহলে কি দাঁড়ালো ঘটনাটা? ঘটনাটা দাঁড়ালো এরকম যে ফ্লোরিনের এখানে এক ইলেকট্রনের সাথে বোরনের এক ইলেকট্রনের সংযোগের ফলে যোগফল ইকুয়াল টু 2 এই ধরনের বন্ধন হলো। আবার এই জায়গাতেও ফ্লোরিনের এক ইলেকট্রনের সাথে বোরনের এক ইলেকট্রন মিলে যোগফল ইকুয়াল টু 2 এই ধরনের বন্ধন হলো। তার মানে হচ্ছে আমরা যোজ্যতা স্তরে সমযোজী বন্ধন গঠনের সময় যে বলে থাকি দুইটি ইলেকট্রন দিয়ে একটি সমযোজী বন্ধন ঘটিত হয় দুটি পরমাণুর মধ্যে, সেই বিষয়টি কিন্তু এভাবে প্রমাণ করতে পারি। তার মানে ইয়েস, আমরা পেয়ে গেলাম একটা নতুন থিওরি, একটা নতুন কনসেপ্ট। তাহলে সেই কনসেপ্টটা কি দাঁড়ালো? কনসেপ্টটা হচ্ছে এরকম, আমাদের প্রয়োজনে পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনকে যুগ্ম অবস্থা থেকে ভেঙে অযুগ্ম করতে পারি। যুগ্ম বলতে বোঝানো হচ্ছে জোড়, তার মানে যুগ্ম হচ্ছে কোনগুলো? এইগুলা। আর অযুগ্ম বলতে বোঝানো হচ্ছে বেজোড়। তাহলে একটি যুগ্ম অরবিটালকে আমরা যদি উত্তেজিত করে ভেঙে ফেলি তখন সেখানে দুইটি অযুগ্ম অরবিটাল তৈরি হয়। তাহলে এখানে আমার দুইটি অযুগ্ম অরবিটাল তৈরি হলো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই কাজটির মাধ্যমে আমরা সমযোজী অণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি। তার মানে পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালের নতুন গঠন সম্ভব। তাহলে এই যে আমরা যোজ্যতা স্তরের অরবিটাল চেঞ্জ করে ফেলতেছি, ফেলে নতুন ধরনের একটা অরবিটাল তৈরি করছি, এটিকে আমরা বলছি সংকর অরবিটাল। সংকর অরবিটাল। বাস্তব জীবনে আমরা সংকর বলতে যে বিষয়টিকে বুঝি সেটি হচ্ছে যে কোনো এক বা একাধিক প্রজাতি থেকে নতুন কোনো প্রজাতি তৈরি করা, সেটাকে আমরা সংকর বলছি। যেমন ধরো হাইব্রিড গরু, হাইব্রিড ধান, হাইব্রিড বিভিন্ন ধরনের ফল, এই সব কনসেপ্টেই আমরা বেসিক প্রজাতি থেকে নতুন কিছু তৈরি করছি। এখানেও বেসিক অরবিটালগুলোকে রিঅ্যারেঞ্জ করে নতুন অরবিটাল তৈরি করছি, তাই এটাকে বলছি সংকরায়ন বা ইংরেজিতে বলা হয় হাইব্রিডাইজেশন। আর এই সংকরায়নের ফলে যেগুলো উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা বলছি হাইব্রিড অরবিটাল। এবার আমরা একটু সামনের দিকে তাকাই, হাইব্রিড অরবিটালগুলো আসলে কিরকম হতে পারে। দেখো, আমার এটি হচ্ছে একটি এস অরবিটাল, এটি হচ্ছে একটি পি অরবিটাল, ডাম্বেলের মতো। আমার এই ক্ষেত্রে মূল টার্গেটটি হচ্ছে এদের থেকে
সুষম বিন্যাস বিশিষ্ট নতুন কিছু অরবিটাল তৈরি করা। এই যে নতুন অরবিটাল তৈরি করছি, নতুন অরবিটালগুলোর শক্তি যদি সেম হয়, তাহলে তার সাথে পার্শ্ববর্তী যে পরমাণুগুলো সংযুক্ত হচ্ছে তার সংযুক্তি ইজি হবে। সহজভাবে বলি, ধরো তুমি কোনো বিয়ের দাওয়াতে খেতে গিয়েছ। এখন খেতে যাওয়ার পর তুমি যখন সেখানে খেতে বসলে, তোমরা এখানে 3 বন্ধু খেতে বসলে। এখন দেখা গেল তোমরা যেই টেবিলটাতে বসেছো সেখানে 2টা প্লেটের মধ্যে খাবার দেওয়া আছে, কিন্তু আরেকটা প্লেটের মধ্যে খাবার দেয়া নেই। তাহলে কিন্তু 3 বন্ধুর সবাই ওই প্লেটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এখন প্রবলেমটা কোন জায়গায়? যখন 2 প্লেটে 3 বন্ধু বসার জন্য চেষ্টা করবে, তখন সেখানে তাদের মধ্যে একটা কলিশন বা সংঘর্ষ হতে পারে, তাদের একজন আরেকজনের উপর মন খারাপ করতে পারে। তাহলে এটি একটি বড় সমস্যা। কিন্তু যদি 3টা প্লেটেই সমান পরিমাণ খাবার থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটি দেখা যেত না। শিক্ষার্থীরা, এই বিষয়টিকে এখানে চিন্তা করো। যখন পরমাণুর যোজ্যতা স্তরের 2 বা ততোধিক অরবিটাল সংকরিত হচ্ছে, সংকরিত হওয়ার পর তারা যদি সমশক্তি সম্পন্ন হয়, সমশক্তি সম্পন্ন, তাহলে কি সুবিধা? তাহলে কিন্তু তাদের সাথে যারা বন্ধন করতে আসবে, তারা কিন্তু সহজেই বন্ধন করতে পারবে। তখন তাদের মধ্যে আক্ষেপ থাকবে না, কিংবা তাদের মধ্যে কলিশন হবে না। তাহলে আমরা এখান থেকে একটি ধারণা পেলাম যে সংকরায়নের ফলে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়। এখন কথা হচ্ছে, যাদের থেকে এটি তৈরি হচ্ছে, যেই পারমাণবিক অরবিটালগুলো থেকে তৈরি হচ্ছে, তাদের শক্তি কেমন হওয়া উচিত? অর্থাৎ ওই পারমাণবিক অরবিটালগুলোর শক্তি কেমন হওয়া উচিত? এক্ষেত্রে কি আমরা যে কোনো পারমাণবিক অরবিটাল দিয়েই সংকরণটি করব? সেই বিষয়টি নিয়ে আমরা একটু চিন্তা করি। যেমন ধরো, আমি কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তর, সেটা ধরে নিলাম, যোজ্যতা স্তর না, আমি টোটাল পরমাণুর ইলেকট্রন বিন্যাসই লিখি। ধরো সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p3, অর্থাৎ এটি হচ্ছে আর্সেনিক। 33, তার ইলেকট্রন বিন্যাস আমি করলাম। এখন এখানে দেখো তার যোজ্যতা স্তর কি? তার যোজ্যতা স্তর হচ্ছে 4s2, 4p3। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তার প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল কোনগুলো? প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 4s আর 4p। তার আগে নিশ্চয়ই তোমরা একটি কথা জানো যে সংকরীকরণ এই বিষয়টি কিন্তু আমার কার জন্য প্রযোজ্য? সংকরীকরণ বিষয়টি প্রযোজ্য হচ্ছে যোজ্যতা স্তরের জন্য। তাহলে আমরা যোজ্যতা স্তর নিয়ে এখানে কথা বলবো। এখন আমরা যদি চিন্তা করি 3d আর হচ্ছে 4p, এটির যদি সংকরীকরণের চিন্তা করি, তাহলে কিন্তু সেটা যৌক্তিক হবে না। কারণ 3d আর 4pর মধ্যে শক্তির কি আছে? গ্যাপ আছে। আমরা যদি চিন্তা করি 3p আর 4s, তাহলেও কিন্তু হবে না।
কারণ এক্ষেত্রে শক্তির গ্যাপ আছে। তার মানে এটি হবে না, এটিও হবে না। অর্থাৎ যখন সংকরীকরণ বিষয়টি ঘটে তখন প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটালগুলোর মধ্যে সংকরীকরণ ঘটে থাকে। এটি সংকরীকরণের একটি অন্যতম শর্ত এবং এক্ষেত্রে যোজ্যতা স্তরটা নিয়ে আমরা মেনলি কাজ করে থাকি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এখানে সংকরীকরণের প্রথম যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটালের সংকরণ হয় এবং এরা পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটাল, যোজ্যতা স্তরের অরবিটাল। এটি সংকরীকরণের অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার সেকেন্ড যে পয়েন্টটি আমরা এখান থেকে আলোচনায় নিয়ে আসব সেটি হচ্ছে এরকম: সংকরীকরণের আগে যতটি অরবিটাল থাকবে, অর্থাৎ যতগুলো পিওর পারমাণবিক অরবিটাল থাকবে, সংকরীকরণের পরেও কিন্তু ঠিক ততটি সংকর অরবিটাল থাকবে। তার মানে এক্স সংখ্যক সংকর না পারমাণবিক অরবিটাল থেকে পারমাণবিক অরবিটাল থেকে এক্স সংখ্যক সংকর অরবিটাল তৈরি হতে পারে। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। তাহলে আমরা দুইটা কথা দেখলাম। প্রথমটা হচ্ছে প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল সংকরীকরণ হয়, এরা পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটাল, আর সংকর অরবিটালের সংখ্যা সমান হয়। এরপরে সংকর অরবিটালের যে বৈশিষ্ট্যটা আমরা চোখে পড়ি সেটা হচ্ছে যে কোনো সংকর অরবিটালের একটি নির্দিষ্ট সংকরীকরণে, এভাবে লিখি, একটি নির্দিষ্ট সংকরীকরণে যে কোনো সংকর অরবিটালের শক্তি সমান। এটি খুব সহজ একটি বক্তব্য। যেমন ধরো যে আমার তিনটি অরবিটালের মধ্যে সংকরীকরণ হচ্ছে, একটি অরবিটালের শক্তি আমি জাস্ট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি 200, বাকি দুইটির শক্তি হচ্ছে ধরো 350 করে। তাহলে সংকরীকরণের পরে এই তিনটি অরবিটালের শক্তি কত হবে? সমান করে হবে। তাহলে সমান হওয়ার জন্য কত কত হবে? এটাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করলে আমরা এখানে পাচ্ছি 900কে 3 দিয়ে ভাগ দিলে 300। অর্থাৎ যখন এই তিনটি অরবিটালের সংকরীকরণ হবে
তখন এটির শক্তি হবে 300, এটিরও 300, পরেরটিও 300। এভাবে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক শঙ্কর অরবিটাল তৈরি হয়। তাহলে আমরা শঙ্করীকরণ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্টেটমেন্ট দেখলাম। এবার দেখি আমরা, তাহলে যেহেতু সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয় তাহলে তাদের শেপ সেম হওয়ার কথা। দেখো এস অরবিটালের চেয়ে পি অরবিটালটা ভিন্ন রকমের, অর্থাৎ পি অরবিটালের ক্ষেত্রে এই পুরো অংশ জুড়ে পি অরবিটালের দুইটি ইলেকট্রন মুভ করে, কিন্তু অ্যাসেটটা হচ্ছে এই অংশ জুড়ে। তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাসের চেয়ে পি এর শক্তি বেশি। যখন এই দুইটার মধ্যে শঙ্করীকরণ হবে তখন দেখো এই অ্যাসটা শেপ হবে এরকম, এই পিটার শেপও হবে অ্যাসের মতোই। তার মানে এ কিছু শক্তি গ্রহণ করবে আর পি কিছু শক্তি ছাড়বে। এভাবে তারা সমশক্তি সম্পন্ন এবং এক এক দুইটা পারমাণবিক অরবিটাল থেকে এক এক দুইটা শঙ্কর অরবিটাল তৈরি হলো। শঙ্কর অরবিটালগুলোর ক্ষেত্রে দুইটা লোব থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে একটা লোব বলে, এটাকে একটা লোব বলে। এখানেও দেখো এটা একটা লোব, এটা একটা লোব, কিন্তু এক্ষেত্রে একটা লোব খুব ছোট হয় আর একটা লোব কিন্তু অনেক বড় হয়। সেজন্য আমরা অনেক সময় যে কাজটা করি, আমরা ছোট লোবটাকে দেখাই না, কিংবা এরা এমনভাবে প্লেসড হয় শঙ্করীকরণের পর যে ছোট লোবটা অন্যটার বড় লোবের মধ্যে ঢুকে যায়। যেমন ধরো এইটার ছোট লোবটা এটার ভিতরে আছে, আবার এইটার ছোট লোবটা এটার ভিতরে আছে, যে কারণে আমরা এগুলো দেখতে পাই না। যেমন একটা ফুটবলের ভিতরে যদি একটা তুমি মার্বেল রেখে দাও তাহলে কিন্তু আমরা মার্বেলটা দেখতে পাবো না, আমরা শুধু ফুটবলটাই দেখতে পাবো। এখানেও বিষয়টা অনেকটা ওই রকম। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে শঙ্করীকরণ জিনিসটা কি, সেটা কিভাবে হয়, সেটার শেপ কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ বিস্তারিত দেখলাম। বিষয়গুলো খুবই মজার জিনিস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেগুলো বুঝলে কত চমৎকার হয়, কত মজা লাগে। এবার আমরা সেই বেরিলিয়াম ফ্লোরাইডের যৌগটার দিকে তাকাই। দেখো একটু মনে করিয়ে দিই, বেরিলিয়াম ফ্লোরাইড। এখন দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে যেটা হয়েছিল, বেরিলিয়ামের যোজ্যতা স্তরে 2s1 আর 2px1 এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল উত্তেজিত অবস্থায়। তাহলে এরা পরবর্তীতে কি করেছে, শঙ্করীকরণে অংশগ্রহণ করেছে 2s1 এবং 2px1 করার পর কি হয়েছে, তাদের এই যে দুইটা শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে। এখন এই যে দুইটা শঙ্কর অরবিটাল তৈরি হলো, এই শঙ্কর অরবিটালগুলো ফ্লোরিনের 2pz1 এর সাথে, দেখো ফ্লোরিনের বাইরে কি ছিল, 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1, এই যে 2pz1 ছিল, এই 2pz1 এর সাথে বেরিলিয়ামের কি হয়েছে, মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন ঘটিত হয়েছে। তাহলে এটি হচ্ছে 2pz1, এটি আরেকটি ফ্লোরিনের 2pz1। তাহলে এদের মধ্যে কি হলো, মুখোমুখি অধিক্রমণ। তাহলে মুখোমুখি অধিক্রমণ মানে কি, এই যে দেখো এই জায়গাটাতে মুখোমুখি অধিক্রমণ হয়েছে এই অংশটা জুড়ে, এই যে কমন শেড অংশটা জুড়ে, এবং এখানে দেখো দুইটা ডট চিহ্ন দেওয়া, দুইটা ডট চিহ্ন মানে হচ্ছে একটা ডট হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন, আরেকটা ডট হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন। এভাবে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম ফ্লোরিন একটি বন্ধন হয়। একইভাবে বেরিলিয়ামের আরেকটি শঙ্কর অরবিটালের সাথে ফ্লোরিনের এই 2pz1 এর মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আরেকটি শঙ্কর অরবিটাল ঘটিত হয়। তাহলে এভাবেই আমরা বেরিলিয়াম ফ্লোরাইড এই যৌগটির জ্যামিতিক আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারি, যেই ধারণাটি কিন্তু
আমরা প্রথমে দিতে পারছিলাম না। প্রথমে কিন্তু আমরা যে নর্মাল ওয়েতে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি বেরিলিয়ামের, যেখানে 1s2 2s2 ছিল, এই 2s2-র সাথে কিভাবে দুইটা ফ্লোরিন আসে সেই ব্যাখ্যা কিন্তু দেওয়া যায় না। তার মানে সমযোজী অণুর গঠন ব্যাখ্যার জন্য পরমাণুর যোজ্যতা স্তরের সংকরীকরণ এবং পরবর্তীতে একাধিক পরমাণুর অধিক্রমণের মাধ্যমে অণু গঠনের বিষয়টিকে ব্যাখ্যা দেওয়া হয়। আমি আবার বলছি, সমযোজী অণুর গঠন ব্যাখ্যার জন্য পরমাণুর যোজ্যতা স্তরের 2 বা ততোধিক পারমাণবিক অরবিটালের সংকরীকরণ এবং পরবর্তীতে একাধিক পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠনের ব্যাখ্যা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা মনে রাখতে হবে, সব সমযোজী অণুতে কিন্তু সংকরীকরণের প্রয়োজন নেই। যেমন ধরো, আমি প্রথমে যেই জিনিসটি দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে এইখানে 3টি পরমাণু ছিল, অণু ছিল H2, এটা গঠনের জন্য কিন্তু আমার সংকরীকরণ প্রয়োজন নেই, কারণ হাইড্রোজেনের এখানে 1s1 ছিল, এখানেও 1s1 ছিল, তাহলে একে একে 2 হয়েছে। আবার যখন HF হলো তখনও প্রয়োজন নেই, কারণ হাইড্রোজেনের এখানে 1s1 ছিল আর এর ছিল 2pz1, তাহলে একে একে 2 হয়েছে, এখানেও প্রয়োজন নেই। আবার ফ্লোরিন FF, এখানে 2pz1 ছিল এবং এখানে 2pz1 ছিল, তাহলে এখানেও একে একে 2 হয়েছে, প্রয়োজন ছিল না। তার মানে কিছু অণু আছে তাদের ক্ষেত্রে আসলে সংকরীকরণ বিষয়টির প্রয়োজন নেই, যাদের ক্ষেত্রে প্রয়োজন আমরা শুধু তাদের ক্ষেত্রেই ব্যাখ্যাটি দাঁড় করাবো, অন্যদের ক্ষেত্রে দাঁড় করাবো না। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়গুলো, যে সংকরীকরণ জিনিসটা কি এবং সংকরীকরণ জিনিসটার পরে আমার যে অধিক্রমণ হয় সেই বিষয়টিও তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছ। এবং আমরা এইভাবে বেরিলিয়াম ফ্লোরাইড যেই অণুটা ছিল, সেই বেরিলিয়াম ফ্লোরাইডের বিষয়টাকেও আমরা এখানে কি করলাম, ব্যাখ্যা করলাম। এখন বেরিলিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে সর্বশেষ আরেকটি কথা বলি। দেখো, আমরা এখন একটু নতুন নাম দেই। কার নতুন নাম দিব? ওই যে বেরিলিয়ামের 2s1 আর 2px1, এরা কি করেছে? এরা সংকরীকরণ করেছে। এই যে 2s1 2px1, এই দুটো সংকরীকরণ করেছে। একটু আগে যেহেতু আমরা দেখলাম যে সংকরীকরণের পর কি হয়, শেপ চেঞ্জ হয়ে যায়। তাহলে শেপ চেঞ্জ হওয়ার পরে তোমার লজিক কি বলে? তখন কি তুমি আর এটাকে 2s আর এটাকে কি 2px বলতে পারো? কারণ তার তো শেপ চেঞ্জ হয়ে গেছে, তার মানে বলা যাবে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে সংকর অরবিটালের ক্ষেত্রে তার আর পূর্বের নাম নেওয়া যাবে না, তার নাম চেঞ্জ, এখন তাকে নতুন নামে ডাকতে হবে। এখন তাহলে আরেকটি প্রশ্ন থাকে, কি নাম দেওয়া যায়? আমরা অনেক সময় অনেকের নাম দেওয়া নিয়ে কিন্তু ঝামেলায় পড়ি। আচ্ছা, তাহলে নতুন নাম দেওয়ার ক্ষেত্রে আমরা একটা কাজ করি। যেহেতু এই ক্ষেত্রে 2টা পারমাণবিক অরবিটাল মিক্সিংয়ের মাধ্যমে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করেছে, তাহলে একটা কাজ করি, আমরা দুইটারই সেম নাম দিয়ে দিই, কারণ এখন তো তারা সেম টু সেম। তার মানে সংকর অরবিটালগুলোর আমরা সেম নাম দেব আফটার সংকরীকরণ। যাক, সমস্যা একটা সলভ। এখন তুমি বলতে পারো কি নামে ডাকবো তাকে? তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই নামে ডাকবো তাদেরকে। এখন সেই একই নামের জন্য কেউ যাতে অখুশি না হয়, তাহলে যাদের থেকে উৎপন্ন হয়েছে তাদের প্রত্যেকের নাম জুড়ে দেই। তাহলে কার কার থেকে উৎপন্ন হয়েছে? একটা S এবং একটা P থেকে। তাহলে এই অ্যাসের নতুন নাম দেই SP। এখানে PX বলার দরকার নেই, আমরা শুধু উপকক্ষপথের নাম বলবো, অর্থাৎ S উপকক্ষপথ এবং P উপকক্ষপথের সমন্বয়ে SP। এখন দেখো, উপকক্ষপথগুলোর অসংকরিত অবস্থায় নাম যখন ছিল তারা কিন্তু 1 অক্ষরে ছিল, বাট এখন নামটা হয়ে গেছে 2 অক্ষরে।
তাহলে আমি এখানে একটা ব্রেকেট দিতে হবে, যেহেতু নামটার মধ্যে দুইটা অক্ষর চলে এসেছে। ওকে, পরের তাহলে পিএক্সকেও নাম দিলাম এস পি। এখন দেখো এই যে টু, এটা তো প্রধান কক্ষপথ, এটা লিখে দিব। প্রধান কক্ষপথ নিয়ে তো আমরা এতক্ষণ কোনো কথা বলি নাই, সো এটার নাম চেঞ্জ হবে না। এবার দেখো উত্তেজিত অবস্থায় যখন এস এবং পিতে একটি করে ইলেকট্রন ছিল, সংকরিত অবস্থায়ও কিন্তু এখন এস এবং পিতে একটি করে ইলেকট্রনই থাকবে। তার মানে ইলেকট্রন কিন্তু একটা করে এখানে হবে। তাহলে আমার এখানে তিনটা ফ্যাক্টর ছিল, খেয়াল করো। একটা হচ্ছে প্রধান কক্ষপথ, সেটা যা আছে তাই থাকবে। একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, সেটাও যা আছে তাই থাকবে। আর আরেকটা হচ্ছে অরবিটালের নাম, চেঞ্জ কিন্তু হবে অরবিটালের নাম। এই যে দেখো, এস এর নাম চেঞ্জ হয়ে এসপি হয়েছে, পিএক্স এর নাম চেঞ্জ হয়ে এসপি হয়েছে। তার মানে মূলত আমার এখানে অরবিটালের নাম চেঞ্জ হবে সংকরিত অবস্থায়। উত্তেজিত অবস্থায় কোনো যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকবে, সংকরিত অরবিটালগুলোতেও ঠিক ততটি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা সিরিয়াল মেনটেন করতে পারি। আমরা যখন সংকরীকরণ জিনিসটা দেখাবো তখন একটা সিরিয়াল মেনটেন করব। সেই সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে যার সংকরণ করব তার জন্য প্রথমে